হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পুঁই মাচা পড়ছি। পুঁই মাচার কিছুটা অংশ আমরা পড়েছি, যেখানে খেন্তি তার পুঁই শাক নিয়ে আসতে যখন খাওয়ার জন্য, তখন তার মা পুরোপুরি তাকে, যেহেতু সেটা রায়বাড়ির বাবু তাকে ফ্রিতে দিয়েছে, পুরোপুরি বিনামূল্যে দিয়েছে, এবং তারা সেটা আর খাবে না বলে সেই উচ্ছিষ্ট যে খাবার, সেই খাবারটা দিয়েছে বলে সে কিছুতেই সেটা নিতে চাচ্ছে না। তো তারপরে আমরা দেখতে পাই খেন্তির স্বাদের, যেহেতু সেটা তার মা কষ্ট পেয়েছে এবং তারপরে তাকে রান্না করে দিয়েছে। ইতিমধ্যে খেন্তির বিয়ে নিয়ে পাড়া একটা শোরগোল চলে এবং সবাই মিলে তার বাবাকে বলে যে সে খেন্তির বিয়ে না দিলে একদমই তাদেরকে ঘরকোণে করে দেবে। তারপরে আমরা দেখতে পাই হঠাৎ করেই একদিন খেন্তির মা পুকুরে গেছে এবং পুকুরে যাওয়ার পরপরই খেন্তি সেটা লক্ষ্য করে তার বাবাকে সজাগ করে দিয়েছে, এবং সজাগ করার পর খেন্তি এবং তার বাবা মিলে দুজনে কিছু একটা কাজ করতে যায় জঙ্গলের মধ্যে, এবং যেটা জঙ্গল দিয়ে যেতে যেতে মুখুজ্জে বাড়ি থেকে যখন ডাক আসে খেন্তির মাকে নিয়ে যাওয়ার জন্য, তখন পথ ধরে যেতে যেতে সেই আওয়াজটা পায়, এবং তার আওয়াজ শুনে, পায়ের শব্দ শুনে তারা জঙ্গলের মধ্যে যারা কাজ করছিল তারা নিজেদের কাজ থামিয়ে নেয়। তো এই জিনিসটা লক্ষ্য করে খেন্তির মা সে বুঝতে পারে যে এটা আর কেউ না, তার স্বামী এবং তার বড় মেয়ে দুজনে মিলে কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে। তো বাড়িতে এসে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাবা পুরো বিষয়টাই ঘুরিয়ে দেয় এবং বলে যে আমি মেটে আলু আনতে গেছিলাম। তার মেয়েকেও যখন জিজ্ঞেস করে, তার মেয়ে স্নান করতে চলে যায় এবং স্নান করে আসার পরও সে বলে যে না, এই বিষয়টা আমি কিছুই জানি না। তো এর পরের অংশটুকুনি থেকে আমরা এরপরে আজকের ক্লাসে পড়ব। চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। মায়ের অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি এইদিকে একবার আয় তো শুনে যা। অর্থাৎ তার মা যখন সে কাপড় মেলছিল তখন তার মা তাকে ডাকলো এবং বলল যে এইদিকে একবার শুনে যা, তোর সাথে কথা আছে। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। অর্থাৎ মা এভাবে ডাকছে দেখে তার মুখখানা কেমন শুকিয়ে গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুই তুলে এনেছিস না? অর্থাৎ ইতস্তত কথাটার অর্থ হচ্ছে মানে একটু ভয় পেয়ে আড়ষ্ট হয়ে থাকা। তো ইতস্তত করতে করতে মার কাছে আসলো এবং তখন তার মা তাকে জিজ্ঞেস করলো, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? অর্থাৎ মেটে আলুটার গল্প যেটা তার বাবা বলেছে সেটা যে সত্যি নয় সেটা বলার জন্য বলছে যে তোরা দুজন মিলে এই মেটে আলুটা তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি তাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। কি বলছে, খেন্তির মা যখন এই প্রশ্ন করে তখন খেন্তি তার মার মুখের দিকে একটু চাইলো, ভাবছে যদি মিথ্যে কথা বলি মা যদি ধরে ফেলে, যদি আরো চেঁচামেচি করে। তারপরে একবার ভূপতিত অর্থাৎ মাটিতে পড়ে থাকা সেই মেটে আলুটার দিকে তাকালো, পরে পুনরায় আবার মার মুখের দিকে তাকালো, তারপরে আবার মেটে আলুটার দিকে তাকানোর পর আবার মায়ের মুখের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে, অর্থাৎ সে কোনো ভাবেই কোন দিকে তাকাবে এবং কি করবে সেটা বুঝতে পারছিল না, একবার বাড়ির সম্মুখস্থ মানে বাড়ির সামনের বাঁশঝাড়ের মাথার দিকেও চাইলো এবং তারপরে মানে সে তারা যেহেতু এই কাজটাই করেছে এবং ধরা পড়ে গেছে, এই ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখা গেল এবং মুখ দিয়ে কোনো কথাই বাইরে বেরোলো না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? মানে ওর মা যখন কথা বলছে, মানে ওর মা যখন প্রশ্ন করছে এবং খেন্তি যখন কথা বলছে না, তখন মা নিশ্চিত হয়ে যায় যে নিশ্চয়ই ওরা দুজন মিলেই এই কাজটা করেছে। তার জন্য বলছে যে কথা যে বলছিস না, তার মানে এরা এই মেটে আলু তোরাই তুলে এনেছিস, তাই না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়াছিল
উত্তর দিল হ্যাঁ। বিপন্ন চোখে, অর্থাৎ মানে খুব অসহায় হয়ে, অর্থাৎ কোনো দিকে দিশেহারা হয়ে গেছে, কোনো দিকে তার মনের ভাবনা প্রকাশ করতে না পেরে একদম অসহায়ের মতো তখন তার মায়ের দিকে তাকালো এবং বলল যে হ্যাঁ, বুঝতে পেরে গেছে যে মা ধরে ফেলেছে, তাই সে স্বীকার করে নিল যে হ্যাঁ আমরাই এনেছি। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাঁজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। অর্থাৎ মানে তার মা তো এটা ভেবে তার কল্পনা যেটা ছিল, সেই কল্পনা যে বাস্তবে হয়ে গেল সেটা ভেবে দেখে আরো বেশি তেলে বেগুনে জ্বলা, মানে ওই যে তেলের মধ্যে বেগুন ছাড়লে যেরকম ক্ষিপ্ত হয়ে ওঠে, সেই রকম ভাবে পুরো জ্বলে উঠলো এবং বলল যে পাঁজি কথাটা তার মেয়েকে বলল যে আজকে তোর পিঠে আমি আস্ত একটা কাঠের চেলা ভাঙবো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে, অর্থাৎ মেটে আলু চুরি করার জন্য তোমরা দুজন মিলে বরজপোতার বনে গেছো। এখান থেকে প্রশ্ন আসে যে কোথা থেকে তারা মেটে আলু তুলে এনেছে। সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। এখানে সমস্ত মেয়ে অর্থাৎ হচ্ছে বিয়ের যোগ্য মেয়ে হয়ে গেছে, সে বিয়ের যোগ্যী হয়ে গেছে। কোথায় গেছে না, বিজন বনে গেছে, যেখানে দিন দুপুরে বাঘ ঘুরে বেড়ায়। মানে বাঘ বলতে এখানে বোঝানো হয়েছে দিন দুপুরে যে কোনো সময় যে কোনো জন্তু জানোয়ার এসে আক্রমণ করতে পারে, সেরকম একটা জায়গায় তারা দুজনে মিলে গেছে এবং নিজেদেরও না, পরের বাড়ির আলু চুরি করতে গেছে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে খাবো না, তাই বলে পরের জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করবো? অর্থাৎ এখানে বলছে যে যাদের বাড়ির গাছ, অর্থাৎ এখানে বুঝতে পারছি যে গোসাইরা চৌকিদারের তাদের মেটে আলু ছিল এবং সেখান থেকে চুরি করে এনেছে। তোমার কোন শ্বশুর এসে বাঁচাতো, অর্থাৎ তাকে এটা বোঝানোর জন্য বলছে যে তোমার তো আর কেউ কুলে নেই, সেই তো আমাকেই এসে বাঁচাতে হতো। তোমার কোনো শ্বশুর বিয়ে হয়নি, তোমার শ্বশুর শাশুড়ি এসে কেউই তোমাকে বাঁচাবে না। আমার জোটে খাবো না জোটে খাবো না, অর্থাৎ আমার যদি ভাগ্যে জোটে মেটে আলু খাওয়া তাহলে আমি খাবো, আর যদি না জোটে তাহলে খাবো না। কিন্তু কেন আমি পরের জিনিসে হাত দেবো? এ মেয়ে নিয়ে আমি কি করব? অর্থাৎ তার মেয়ে, তার বাবা এবং তার স্বামী দুজনেই একই ধাঁচের হয়ে গেছে এবং তারা কি বলবো, তাদের খাওয়ার ইচ্ছার জন্য পরের জায়গা থেকেও তারা তুলে আনে। এই স্বভাবটার জন্য তার মা অত্যন্ত ভাবে রেগে যায় যে আমাদের যা সামর্থ্য আমরা সেটা খাবো, কিন্তু পরের বাড়ির জিনিসে আমরা হাত দেব না। অর্থাৎ বুঝতে পারছি এখানে অন্নপূর্ণার যে চরিত্র, সেটা প্রখর একটা আত্মসম্মান কেন্দ্রিক একটা চরিত্রের প্রকাশ এখানে হচ্ছে। এরপরে 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলোমাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অর্থাৎ 2-3 দিন পর বিকেলবেলায় একটা মানে বিকেল লগ্নে, গোধূলি লগ্নে তার মাকে এসে ডাকলো এবং মাকে বললো, মা এসো, দেখবে একটা জিনিস হয়েছে। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ঢালে যে ছোট খোলা জমিতে কতগুলি পাথরকুচি এবং কন্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তির ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফল মূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। তো এই গোটা বিষয়টা দেখো বোঝার আছে। অন্নপূর্ণা গিয়ে দেখলো তাদের ভাঙা যে প্রাচীর আছে, সেই ভাঙা প্রাচীরের খোলা জমিতে
কতকগুলো পাথরকুচি এবং কন্টিকারির জঙ্গল, অর্থাৎ আমরা দেখতে পাই যে সমস্ত খোলা জমিতে পড়ে থাকে সেখানে কাঁটা জাতীয় গাছ, পাথরকুচি গাছ, যেটা পাথর পাতা থেকে যে গাছ জন্মায় সেটা হচ্ছে পাথরকুচি গাছ। এই সমস্ত গাছের জঙ্গল হয়েছে। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির অওলাদ করিবার আয়োজন করিতেছে, অর্থাৎ খেন্তির যে ছোট বোন তাকে নিয়ে সে তরকারির অওলাদ, কথা অর্থ হচ্ছে অওলাদ হচ্ছে হিন্দি শব্দ অলাদ থেকে, অর্থাৎ হচ্ছে সন্তান, মানে তরকারির যে সন্তান সেটা আয়োজন করার চেষ্টা করছে, মানে আরো তরকারি তাদের বা সবজি তাদের প্রাপ্য হয়েছে, সেই আনন্দে তারা দুজন মিলে আনন্দিত হয়েছে। এবং ভবিষ্যম্ভাবী অর্থাৎ ভবিষ্যতে সম্ভব হবে সেরকম নানাবিধ কাল্পনিক ফলমূল অগ্রদূত স্বরূপ নানারূপ কল্পনা করছে যে নানা রকম ফলমূল যেগুলো অগ্রদূত এগিয়ে আসবে, সেই রকম বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে, অর্থাৎ সেই রকম আরো ফলমূল লাগাবে সেরকম কল্পনা করছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জমিতে পুঁইশাকের যে চারা সেটা সরু ফালি শীর্ণকায় অত্যন্ত জীর্ণ সরু মতো হয়ে মাথা ছেড়ে উঠেছে, ফাঁসির আসামি যেরকম মাথাটা তুলে থাকে সেরকম ঊর্ধ্বমুখে উঁচুতে বা মাথা উঁচু করে সে তুলে আছে এবং শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। একটা শুষ্ক কঞ্চির গায়ে, অর্থাৎ আমরা জানি লতা জাতীয় গাছ একটা কঞ্চি তার সাথে বেঁধে আছে এবং শুকনো কঞ্চির গায়ে সেটা ঝুলে রয়েছে। ফল মূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করেছে, দিনের আলোয় এখন বাহির হয় নাই। অর্থাৎ খেন্তি এখনো ভেবে যাচ্ছে এখানে নানা রকম ফলের চাষ হবে, নানা রকম ফলের গাছ বেরোবে, এই সমস্ত ফলের যে ভাবনা, কাল্পনিক ভাবনা, সেটা তার বড় মেয়ের মাথার মধ্যে রয়েছে এবং দিনের আলোয় এখনো বাহির হয় না, অর্থাৎ সেই সমস্ত কল্পনা এখনো দিনের আলোর ছাপ ফেলেনি, মানে দিনের আলোয় এখনো সেই কল্পনাগুলো জাগ্রত হয়নি। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে এখন কখনো, অর্থাৎ এখন বা যে টাইমে তারা বা যে সময়ে তারা পুঁই ডাঁটা পুঁতেছে সেটা যথাযুক্ত নয়। মোটামুটি আমরা দেখতে পাই বর্ষাকালে পুঁতলে সেই বর্ষার জল পেয়ে পুঁই ডাঁটা চরম ফুলে ফেঁপে ওঠে, অনেক প্রচুর ডাল বেরোয় এবং গাছটা একদম পরিপূর্ণ হয়ে যায়। তারপরে বলছে বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোন সময় তাহলে এখানে নির্দেশ করছে যে পুঁই শাক সবসময় বর্ষাকালে পুঁততে হয়, যেটা বলছে তার মা অন্নপূর্ণা, এবং অন্য সময় পুঁততে হয় না কেন, কারণ জল না পেয়ে গরমকালে যেরকম হয় জলের অভাব হয়, জল না পেয়ে সেটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য বর্ষাকালে সবসময় পুঁই ডাঁটা বা পুঁই শাক সেটা পুঁততে হয়। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালবো। অর্থাৎ খেন্তি সে অত্যন্ত সাদামাটা একটা মেয়ে, সে আপন মনেই বলল যে না, কেন, কি হয়েছে, বর্ষাকালে যেরকম জল পাই আমিও যে কালেই পোতা হোক না কেন আমিও যেহেতু এটা একটা শীতকালের সময়, তো শীতকালে যেহেতু ফুটেছে, শীতের সময় আমরা দেখতে পাই পুঁই ডাঁটা অতটা ঠিক বেড়ে ওঠে না, শুকনো ছোট হয়ে থাকে, তাই বলছে যে শীতকাল হলেও আমি রোজ এখানে জল ঢালবো বর্ষাকালের মতো। অন্নপূর্ণা বলিলেন, দেখো, হয়তো বেঁচেও যেতে পারে। অন্নপূর্ণা তখন তার মেয়েকে বলছে যে দেখ, হয়তো তাহলে বেঁচেও যেতে পারে, এত যদি জল পায়, জল পেলে এই গাছ বড় হয়ে ওঠে বেশি তাড়াতাড়ি, তাই দেখ বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। তো আমরা দেখছি যে এরপর অন্নপূর্ণা দেখলে হঠাৎ করে একদিন সকালবেলায় উঠে সহায় হরি দেখলো যে তাহার বড় মেয়ে না, দুই ছোট মেয়ে কি করলো, দোলায় গায়ে বাঁধিয়া, অর্থাৎ দোলাই শব্দটির অর্থ হচ্ছে শীতকালে আগে যেমন আমরা এখন সোয়েটার বা মোটা
উলের কিছু পরি। তো তখনকার যুগে সেই রকম জিনিস পাওয়া যেত না, তখন একটা জামার পর আরেকটা জামা পরতে হতো, অর্থাৎ ডবল জামা পরতে হতো। তো সেই পোশাকগুলোকেই দোলাই বলা হতো। শীতকাল যেহেতু, তাই তারা এই ধরনের পোশাক পরে রোদে উঠবার জন্য উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ শীতকালে কি রোদ পোহানোর জন্য সবাই বসে থাকে, কটকনে শীত, সেই শীতে তারা রোদ কখন আসবে এই আশায় তারা দুজনেই কাঁঠাল তলায় বসে আছে, দাঁড়াইয়ে আছে। তো কোথায় দাঁড়িয়ে আছে? কাঁঠাল তলায়। তারপরে বলেছে, একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুর্জ বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। অর্থাৎ খেন্তি কোথা থেকে গোবর কুড়িয়ে আনলো? যে মুখুর্জ বাড়ি থেকে, মুখুর্জের যে বাড়ি, সেই বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সহায় হরি বলল, হ্যামা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি এই শীত। অর্থাৎ সে সকালবেলায় উঠেছে অথচ শীতের কোনো জামা পরেনি, এমনি এমনি সে খালি গায়ে বা কোনো একটা জামা পরে, খুব হালকা একটা জামা পরে সে বেরিয়ে গেছে। তার জন্য তার বাবা বলছে যে শীতকালে তুই এভাবে বেরিয়ে গেছিস, কোনো রকম গরম জামা না পরে তুই বেরিয়ে গেছিস, আরেকটা জামা পরতে তোর কি হয়? তখন খেন্তি বলছে, আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন না তো, তেমন তো। অর্থাৎ বলতে গিয়ে সে থেমে যাচ্ছে, বলছে যে কই সেরকম শীত তো আমার ঠেকছে না। হ্যাঁ হ্যাঁ, দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। দিয়ে বলছে যে সহায় হরি তার মেয়েকে বলছে যে না না, এক্ষুনি তুই দে, অসুখ বিসুখ 5 রকমের হতে পারে, বুঝতে পারছিস না? এই শীতকালে যত রকমের ঠান্ডা লেগে অসুখ জ্বর এগুলো বাঁধতে পারে, তার জন্য বলছে যে না না, এক্ষুনি তুই গায়ে কাপড় দে। সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠেছে, অর্থাৎ তার মেয়েকে সবসময় স্নেহ ভরেই তিনি দেখেছেন, ছোট মেয়ে। কিন্তু কি হয়, বড় বাড়িতে মেয়েরা থাকলে তারা কখন বেড়ে ওঠে বা কখন তাদের যে বড় হয়ে ওঠে সেটা বাবারা অনেক সময় টেরই পায় না। হট করে সেই দিন দেখে তার মনে হচ্ছে যে না, মেয়ের মুখটা ভালো করে চেয়ে দেখেছে, আমার মেয়ে তো সেই ছোট মেয়ে আর খেলতে নেই, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, তার মুখটা চেয়ে তখন সে দেখেন এবং তারপর বলেন যে না, আমার খেন্তি আগের থেকে অনেক সুশ্রীও হয়ে গেছে, অর্থাৎ সুন্দর হয়ে গেছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল। অর্থাৎ হচ্ছে জামার ইতিহাস নিম্নরূপ বলতে এখানে বোঝানো হচ্ছে যে জামাটির কথা তাকে বলতে বলেছে, সেই জামাটির একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা এবার এখানে বর্ণনা করা হবে। বহু বৎসর অতীত হইল, অর্থাৎ বহু বৎসর পুরনো হইল। হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। কি রঙের? কালো 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 রঙের। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে যে সহায় হরি হরিপুরের রাসের মেলা, যদি বলে সহায় হরি তার মেয়ের জন্য সার্জের জামাটি কোথা থেকে এনেছিলেন, তখন বলতে হবে হরিপুরের রাসের মেলা হইতে তিনি এই জামাটি এনেছিলেন। এবং এখানে বলেছে কালো সার্জ হচ্ছে এক ধরনের মোটা কাপড়, যেটা শীতকালে পরা হয়। এটা কত টাকা দিয়ে তিনি কিনে এনেছিলেন? না, 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করে আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। অর্থাৎ তার জামাটা যখন নিয়ে আসা হয় তখন জামাটা তার যে ছোটবেলা ছিল, ছোটবেলার জামা ছিল, কিন্তু এখন কি হয়েছে, তার মেয়ে বড় হয়েছে এবং মেয়ে বড় হওয়ার দরুন তার জামাটা এখন ছোট হয়ে গেছে এবং ছিঁড়ে যাওয়ার পরে অনেকবার রিফু অর্থাৎ জোড়াতালি দিয়ে যে সেলাই করা হয়, খুব ভালো করে সেলাই করা হয় যে কোনো জায়গায়, সেটাকে রিফু বলা হয়। তো সংসারের এইসব খোঁজ সহায় হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙ্গা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত।
অর্থাৎ অন্নপূর্ণা এবং তার বাবা দুজনেই এই জামার খোঁজ রাখতেন না, এবং খেন্তি তার এই প্রিয় জামাটা কিসে রাখতো না টিনের তোরঙ্গের মধ্যে, তোরঙ্গ অর্থাৎ ট্রাঙ্কের মধ্যে রাখতেন। তো আজকের যে ক্লাসটা সেটা আমি এখানেই শেষ করছি, পরের টুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়ব।